সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার এই পাঠটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে নিরাপদেই আছো। প্রত্যাশাও তাই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে নিরাপদেই থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি পাঠটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। পাঠ উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, ইনস্ট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠ পরিচিতি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতে পারো ছবিগুলো কিসের ইঙ্গিত দেয়? এখানে আমরা 6টা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলগুলোর সাথে আজকের আমাদের পাঠের কি সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝে গেছো। এখানে দেখো, আরো কিছু আমরা লোগো দেখতে পাচ্ছি। এই লোগোগুলোর সাথে আমাদের আজকের পাঠেরও সম্পর্ক রয়েছে। এগুলো কিসের আইকন? নিশ্চয় তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এদের মধ্যে সমন্বয় করবে কে? অর্থাৎ আমাদের এই যে আমরা আইকনগুলো দেখতে পাচ্ছি, এগুলোর সাথে আমাদের এই টেবিলগুলোর একটি সম্পর্ক রয়েছে এবং এই আইকনগুলোর যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের সাথে আমাদের এই টেবিলগুলোর একটি সমন্বয়ের ব্যাপারও রয়েছে। আশা করি আজকের পাঠটি কি হবে তোমরা বুঝে গেছো। আজকের পাঠটি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি তা বলতে পারবে, ফ্রন্ট এন্ড কি তা বলতে পারবে, ব্যাক এন্ড কি তা বলতে পারবে, ডাটাবেস ইনস্ট্যান্স এর দায়িত্ব কি তা ব্যাখ্যা করতে পারবে, ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের সুবিধা বিশ্লেষণ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল পাঠে যাই। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। এখানে আমরা একটি সার্ভার দেখতে পাচ্ছি, কিছু ক্লায়েন্ট দেখতে পাচ্ছি, তাদের তথ্যগুলো সব ডাটাবেজে জমা হচ্ছে এবং সেখানে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল ডাটাবেজ প্রত্যেকটি তথ্য নিয়ন্ত্রণ করছেন। এখানে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেগুলো ক্লাউড কম্পিউটিং অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। সেখানে আমরা এন্ড ইউজার্স, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডাটাবেস, এভাবে স্তরে স্তরে আমরা আমাদের ডাটাগুলোকে সাজিয়ে সংরক্ষণে রাখতে পারি এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। আশা করি তোমরা এই ছবিগুলোর বিষয় বুঝতে পেরেছ। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য, সেই তথ্য পর্যালোচনা করার জন্য অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি এমন একটি সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। আশা করি
ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি তা তোমরা জেনেছ। আমরা একটু ছবিগুলো লক্ষ্য করি। তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার পদ্ধতি সংক্রান্ত ঝামেলা থেকে তথ্যের ব্যবহারকারীকে দূরে রাখার জন্য ডিবিএমএস এ ডাটাবেসের গঠন প্রকৃতি বা তাতে কিভাবে তথ্য সংরক্ষণ করা হয়েছে তা কয়েক স্তরের অ্যাবস্ট্রাকশন বা বিমুক্ত ধারণা ব্যবহার করা হয়। তথ্যকে অ্যাবস্ট্রাকশন বা বিমুক্ত ধারণা 3 স্তরে প্রকাশ করা যায়। প্রথমটি হচ্ছে গাঠনিক স্তর। এই স্তরের সবচেয়ে নিচের স্তর, এর মানে হলো এই স্তরটি অন্য স্তরের ভিত্তি, যাকে আমরা বেস বলে থাকি। এই স্তরের ডাটাবেস কিভাবে গঠন করা হলো, এতে তথ্য কি উপায়ে রাখা হলো, তথ্যের গঠন ইত্যাদি বিস্তারিত দেওয়া থাকে। অনলাইন ডেটা, ডেটা ডিকশনারি ইত্যাদি এই স্তরের অন্তর্ভুক্ত। দ্বিতীয় বা সেকেন্ড লেয়ার হচ্ছে, বা এটাকে আমরা বলে থাকি যৌক্তিক স্তর। এই স্তরে মূল ডেটা রাখা থাকে এবং বিভিন্ন ডেটার মধ্যে সম্পর্ক কি তাও এই স্তরেই সংজ্ঞায়িত করা হয়। উল্লেখ্য, স্তরের ব্যবহারকারীরা গাঠনিক স্তর সম্পর্কে কোনো ধারণার প্রয়োজন হয় না। ব্যবহারকারীরা শুধু ডেটা গ্রহণ এবং ইনপুট এটি দিতে পারে, অর্থাৎ ইনপুট আউটপুটে শুধু ব্যবহারকারীদের জন্য প্রয়োজন হয়। উপস্থাপনার স্তর, এই স্তরটি হচ্ছে সর্বোচ্চ স্তর, অর্থাৎ সর্ব উপরে এটা থাকে। এই স্তরকে বলা হয়ে থাকে একজন ব্যবহারকারী কিভাবে কত সহজে ডেটাবেজে রাখা তথ্য দেখতে পারবে। তার মানে দৃশ্যমান যা কিছু সব হচ্ছে উপস্থাপনা স্তরে। ফ্রন্ট এন্ড হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরির জন্য যে সকল টুলস ব্যবহার করা হয়, অর্থাৎ যার মাধ্যমে ডাটাবেজে ইউজার অ্যাকশন ঘটে তাদেরকে ফ্রন্ট এন্ড বলে, যেমন ফর্ম, রিপোর্ট ইত্যাদি, এগুলোই হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড থেকে ডাটাবেজের ইউজার প্রিভিলেজ অনুযায়ী অ্যাক্সেস করা যায়, কিন্তু ডাটাবেজের কোনো পরিবর্তন করা যায় না, অনেকটা পিডিএফ ফাইলের মতো। ব্যাকএন্ড, যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে ব্যাকএন্ড বলে। সুতরাং ব্যাকএন্ড হলো তথ্যের ধারক, যেমন টেবিল, ভিউ ইত্যাদি। ডেটাবেজ গঠনগত পরিবর্তন, ইউজারের সংখ্যা নির্ধারণ এবং ইউজার প্রিভিলেজ ইত্যাদি কাজ ব্যাকএন্ডে করা হয়। ডাটাবেজের একটি চিত্র, এখানে আমরা একটি পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাচ্ছি 3টা স্তরে। এখানে ডিস্ক স্টোরেজ একদম সর্বনিম্নে, সেখানে ডাটা ফাইল, ফাইল ম্যানেজার, ডেটা ডিকশনারি এগুলো রয়েছে সর্বনিম্ন স্তরে। সেখান থেকে দ্বিতীয় স্তরে গেল ডাটা ম্যানেজার অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম, অবজেক্ট, কোড, তার সাথে সরাসরি কমপ্লিট অ্যাপ্লিকেশন ইন্টারফেসের সাথে সম্পর্কযুক্ত। এরপরে হচ্ছে ডিএমএল কম্পাইলার, তারপরে হচ্ছে কোয়েরি প্রসেসর, এরপরে হচ্ছে ডিডিএল কম্পাইলার। ডাটাবেস যে কম্পাইলার। এরপরে সর্বোচ্চ স্তরে রয়েছে নেভি ইউজারের মধ্যে কম্পাইলড অ্যাপ্লিকেশন ইন্টারফেস থাকে, তারপরে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে। এরপরে হচ্ছে সফিস্টিকেটেড ইউজার্স, তারা কোয়েরি করে। এরপরে হচ্ছে ডিবিএ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএ। এখানে ডাটাবেজের স্কিমগুলো থাকে। তার মানে আমরা যদি নিচ থেকে হিসাব করি এভাবে হয়, অর্থাৎ তৃতীয় স্তর, মধ্যম স্তর এবং উপরের স্তর, সর্বনিম্ন স্তর, মধ্য স্তর এবং উপরের স্তর। আর আমরা যদি ইউজারের দিক থেকে চিন্তা করি তাহলে ইউজাররা অ্যাপ্লিকেশন করে, সেগুলো কোয়েরি করে, কম্পাইল করে, প্রসেস করে। এভাবে এগুলোর অবজেক্টগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অবজেক্টগুলোর কোড হিসাবে এখানে ডাটাবেজের সাথে একটা রিলেশন তৈরি করে।
আর এগুলো সবগুলোকে ম্যানেজ করে ডাটাবেজ ম্যানেজার সেগুলোকে ফাইল ম্যানেজারে, ডাটা ফাইলে এবং ডাটা ডিকশনারিতে এগুলো অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ এগুলো সংরক্ষিত হয়। এভাবে মূলত একটি ডাটাবেজের স্তরগুলো ভাগ করা থাকে। শুধু ইউজাররা উপরের স্তরটি অর্থাৎ কোয়েরি, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং ডাটা স্কিম, কমপ্লাই, অ্যাপ্লিকেশন ইন্টারফেস এগুলো শুধু ইউজারদের জন্য। সাধারণ ব্যবহারকারী, যেসব ব্যবহারকারী ডাটাবেজের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানে না অথবা জানার প্রয়োজন বোধ করে না, কেবলমাত্র ডেটা এন্ট্রির কাজ করে, তাদেরকে সাধারণ ব্যবহারকারী বলা হয়। এই ধরনের ব্যবহারকারীর কাজের পরিধি সীমিত, শুধু ডাটা ইনপুট দিতে পারে এবং প্রয়োজনে ডাটা আউটপুট বা প্রিন্ট নিতে পারে। অনলাইন ব্যবহারকারী, যে সকল ব্যবহারকারী অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয় কোনো ডাটাবেজের সাথে যুক্ত হতে পারে, তাদেরকে অনলাইন ব্যবহারকারী বলা হয়। এই ধরনের ব্যবহারকারীরা ডাটাবেজের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানে না, শুধু ডাটাবেজ ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারে। যেমন ব্যবহারকারীরা কোন একটি কলেজের রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ এই ধরনের কাজগুলো সুসম্পন্ন করে থাকে, বাট সে এখানে ইন্টারফেসে কি আছে তার সম্পর্কে কোনো ধারণা না রাখলেও চলে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যে সকল প্রোগ্রাম নেটিভ এবং অনলাইন ব্যবহারকারীদের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অথবা ইউজার ইন্টারফেস তৈরি করে তাদেরকে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো লেখা হয় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষায়, যেমন অ্যাসেম্বলার, সি, কোবাল, ফরট্রান, প্যাসকাল, জাভা ইত্যাদি। এই ধরনের ভাষাতে, প্রোগ্রামিং ভাষায় মূলত প্রোগ্রামিং বা ডাটাবেসগুলো, অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো তৈরি করা হয়ে থাকে। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপরে ডাটাবেজের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে। সংক্ষেপে বলা যায় ডাটাবেজের সার্বিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে। এরা হলো সর্বোচ্চ স্তরের ব্যবহারকারী যারা ডাটাবেজের সাথে অধিক পরিচিত এবং যারা ডাটাবেজ তৈরি, পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করে থাকে। ডাটাবেজের অ্যাডমিনিস্ট্রেটরের প্রশাসনিক ও কারিগরি দক্ষতার উপরে ডাটাবেজ ব্যবস্থাপনার সার্বিক সাফল্য নির্ভর করে। তিনি ডাটাবেজ ম্যানেজমেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য যাবতীয় দায়িত্ব পালন করেন। অর্থাৎ সুষ্ঠুভাবে ডাটাবেজটি ম্যানেজমেন্ট করাই হচ্ছে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। ডাটাবেজের সুবিধা: ডেটার বাহুল্য কমায়, রেকর্ডের ভিত্তিতে আধুনিকীকরণ করা যায়, সহজে ডেটা থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায় এবং বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়। ডেটার সঠিকতার নিশ্চয়তা প্রদান করা যায়, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা যায়, অর্থাৎ ডেটার অননুমোদিত ব্যবহার রোধ করা যায়। ডেটার রিডান্ডেন্সি দূর করা যায়, প্রোগ্রাম ডেটা নির্ভরশীলতা দূর করে, সহজে ডেটা শেয়ার করা যায়। আর অসুবিধা কিছু রয়েছে, তার মধ্যে ভুল ডেটার কারণে অনেক সময় ডেটাবেজের প্রক্রিয়াকরণ পদ্ধতি ধীরগতি সম্পূর্ণ হয়, কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাকে প্রভাবিত করতে পারে, অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়, অধিক ব্যয় সাপেক্ষ। এখানে অনভিজ্ঞ জনশক্তি দিয়ে কাজ করাতে গিয়েই কিছু সমস্যা তৈরি হয়, তার জন্য আমাদের অধিক কিছু অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হতে পারে। এরপরে এটা মূলত ব্যয় সাপেক্ষ, একটি ডাটাবেজের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। ডাটাবেজ ম্যানেজমেন্টের প্রকারভেদ: এখানে কয়েকটি ডাটাবেজ আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ডাটাবেজ, এরপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। এখানে ক্লায়েন্ট সার্ভারের মধ্যে ডাটাবেজ ম্যানেজার, নেটওয়ার্ক, ডাটাবেজ ম্যানেজার, অর্থাৎ আমরা নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ডাটাবেজ ম্যানেজারের মধ্যে আমরা সংযোগ বা ঘটাতে পারি। একাধিক ডাটাবেজ, এখানে
একটা যেটা সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার একটা ডাটাবেজ, আর অনেকগুলো ডাটাবেজ ম্যানেজার যদি একসাথে সম্পর্ক যুক্ত হয় তখন সেটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ। এখানে আমরা সেগুলো থেকে আমরা ডাটাগুলো ক্লায়েন্ট ব্যবহার করতে পারে। তাহলে এটা কি? এটি হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ যেখানে আমাদের ডেটাগুলো সংরক্ষিত থাকবে MySQL অ্যাপসের মাধ্যমে। সেগুলো আমরা নেটওয়ার্ক ব্যবহার করে আমরা এই ডাটাবেজের কাজগুলো অর্থাৎ ক্লায়েন্ট ব্যবহার করতে পারে। যেখানে আমরা বলেছিলাম একটি বোর্ডের সার্ভার, একটি বোর্ডের রেজিস্ট্রেশন সার্ভার, ফর্ম ফিল আপের যে সার্ভার, অর্থাৎ যে সার্ভারটি আছে এখানে মূলত অ্যাপ্লিকেশনগুলো দেওয়া হয়ে থাকে। আমরা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে শুধু অ্যাপ্লিকেশন করে থাকি, আর সেটা করতে হয় আমাদেরকে ওয়েব এনাবল ডাটাবেজ অর্থাৎ WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়েবের মাধ্যমে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট সার্ভার ডাটাবেজ হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একটি ডাটাবেজ সিস্টেম। মূল ডাটাবেজটি স্থায়ীভাবে সার্ভারে সংরক্ষিত থাকে এবং দূর দূরান্তে বসে বিভিন্ন ব্যবহারকারী কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে অন্তর্ভুক্ত হয়ে ডাটাবেজ অ্যাক্সেস করতে পারে। এক্ষেত্রে ডাটাবেজ ব্যবহারকারীদের বলা হয় ক্লায়েন্ট বা টার্মিনাল। ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতে শুধুমাত্র একটি ডাটাবেজ সার্ভারে সংরক্ষিত থাকে যাকে ব্যাক এন্ড বলে, এবং ক্লায়েন্ট কম্পিউটারগুলোতে শুধুমাত্র ফর্মস এন্ড রিপোর্টস থাকে যাকে ফ্রন্ট এন্ড বলে। আমরা এবার জানব ক্লায়েন্ট এবং সার্ভার। ক্লায়েন্ট একটি মেশিন যা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন রান করে। এটি কিবোর্ড, মনিটর ও মাউসের মাধ্যমে ইউজারের সহিত সরাসরি কার্য সম্পাদনে সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ ক্লায়েন্ট বলতে আমরা বুঝি ব্যবহারকারী উপকরণগুলো, সেগুলোর মাধ্যমে কোনো ব্যক্তি তার তথ্যগুলো অ্যাপ্লিকেশন করে থাকেন। সার্ভার। সার্ভার একটি মেশিন যা সার্ভার সফটওয়্যার যেমন ওরাকল, SQL সার্ভার রান করে এবং শেয়ার ডাটা অ্যাক্সেসের প্রয়োজনীয় ফাংশন হ্যান্ডেল করে। একটি সার্ভার ব্যাকএন্ড হিসেবে ভূমিকা পালন করে আর ক্লায়েন্ট ফ্রন্ট এন্ড হিসেবে ভূমিকা পালন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারকারী যে ডাটাটি দিচ্ছে সেটি সার্ভারে যাচ্ছে, আবার সবগুলো সার্ভারে জমা হচ্ছে। এভাবে মূলত কাজ করা হয়ে থাকে। ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের কেন্দ্রীয় সার্ভার। কেন্দ্রীয় সার্ভার থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্লায়েন্ট তাদের ডাটাবেজে এগুলো জমা হচ্ছে এবং সেইগুলো সবগুলো কেন্দ্রীয় সার্ভারের মধ্যে আবার জমা হচ্ছে। এভাবে এগুলো কেন্দ্রীয় সার্ভারে যাচ্ছে। প্রত্যেকটি সার্ভারেরই একই অবস্থা, সবগুলো কেন্দ্রে চলে যাচ্ছে। এভাবে মূলত সবগুলো কেন্দ্রীয় সার্ভারে জমা হতে থাকে। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ। ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ডাটাবেজ সিস্টেম। এই পদ্ধতিতে একটি সেন্ট্রাল সার্ভার বা কেন্দ্রীয় সার্ভার এবং এর অধীনে এক বা একাধিক সাব সার্ভার বা উপ সার্ভার বা ওয়ার্ক স্টেশন থাকতে পারে। সেন্ট্রাল সার্ভার সহ প্রত্যেকটি সাব সার্ভারে ওয়ার্ক স্টেশনে ডেটাবেস থাকে। সাধারণত ডেটাবেস ওয়ার্ক স্টেশনগুলোর ভিন্ন ভিন্ন দূরবর্তী স্থানে হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রত্যেকটি ওয়ার্ক স্টেশনে স্বতন্ত্রভাবে ডেটাবেস সংশোধন, সম্পাদন প্রভৃতি কাজ করা হয় এবং সেন্ট্রাল সার্ভারে রক্ষিত কেন্দ্রীয় ডেটাবেস ওয়ার্ক স্টেশনগুলোর ডাটাবেজের সর্বশেষ অবস্থা অনুযায়ী পরিবর্তন বা আপডেট হয়। সার্ভারের কেন্দ্রীয় ডাটাবেজ সাব সার্ভারগুলোর ডাটাবেজের ডেটা পার্ট, ডেটা বর্ণনা, ভাষা ইত্যাদি পরিবর্তন বা পরিমার্জন
করতে পারে। এভাবে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস পদ্ধতিতে সার্ভারের কেন্দ্রীয় ডাটাবেজের মাধ্যমে ওয়ার্কস্টেশনগুলোর ডাটাবেস থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ ও ওয়ার্কস্টেশনগুলোর ডাটাবেস পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজ করে থাকে। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ব্যবস্থাপনার জন্য ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে, কারণ ওয়ার্কস্টেশনগুলোতে আবার এক বা একাধিক ক্লায়েন্ট ব্যবহার করে থাকে। তার মানে আমরা আমাদের ডাটাগুলো ক্লায়েন্ট যখন ব্যবহার করবে তাদের একটি নিজস্ব সার্ভারে জমা হবে, সেই সার্ভার আবার কেন্দ্রীয় সার্ভারে ডাটাগুলোকে সংরক্ষণ করবে, সেই ডাটাগুলো স্থায়ীভাবে সেখানে সংরক্ষিত হবে এবং পরবর্তীতে সেই ডাটাগুলো আবার রিইউজ করা যাবে। এখানে মজার ব্যাপার হচ্ছে সেন্ট্রাল সার্ভারের সাথে ওয়ার্কস্টেশনের নেটওয়ার্ক কানেকশন না থাকলেও ওয়ার্কস্টেশনের ক্লায়েন্টরা কোনো রকম অসুবিধা ছাড়াই কাজ করতে পারে, কারণ সাব সার্ভার বা ওয়ার্কস্টেশন আলাদা আলাদা। একটি ক্লায়েন্ট সার্ভারের ডাটাবেজের সিস্টেম এন্ড ওয়ার্কস্টেশন ক্লায়েন্টরা শুধুমাত্র ওয়ার্কস্টেশনের ডাটাবেজে লগ ইন করে। যখনই সেন্ট্রাল সার্ভারের সাথে সাব সেন্টারের নেটওয়ার্ক কানেকশন পায় তখনই সাব সার্ভারের সর্বশেষ অবস্থা অনুযায়ী সেন্ট্রাল সার্ভার আপডেট হয়। এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, এখানে ক্লায়েন্ট সার্ভারগুলো সেখানে কেন্দ্রীয় সার্ভারের সাথে যুক্ত হয়ে সেখানে কাজ করতে পারে, আর নিজেরা এখানে কাজ করে রাখতে পারে এবং সেগুলো কেন্দ্রীয় সার্ভারের সাথে যখনই যুক্ত হয় তখনই সেখান থেকে ডাটাগুলো অ্যাক্সেস করতে পারে। এবার ওয়েব এনাবল ডাটাবেস সম্পর্কে আমরা জানব। আমরা ছবিটি একটি লক্ষ্য করি, ছবিতে আছে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার, ডাটাবেস সার্ভার আর ডিবি বা ডাটাবেস নেটওয়ার্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাবেস ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে রিমোটলি অ্যাক্সেস করা যায় তাকে ওয়েব এনাবল ডাটাবেস বলে। এবার অন্যভাবে বলা যায় যে ডাটাবেস ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো ইন্টারঅ্যাক্টিভ উপায়ে অ্যাক্সেস, কোয়েরি তৈরি, অর্ডার প্রদান, রিপোর্ট ও ট্র্যাক করা যায় এবং রেকর্ড সমূহকে পরিবর্তন করা যায়, তাকে ওয়েব এনাবল ডাটাবেস বলে। ওয়েব এনাবল ডাটাবেস আমরা সেই যে সার্ভারটির কথা বলছিলাম সেখানে ক্লায়েন্ট কাজ করতেছেন এবং সেগুলো নেটওয়ার্কের মাধ্যমে আমাদের ওয়েব সার্ভারে এবং ডাটাবেস সার্ভারে জমা হয়ে যাচ্ছে। সেগুলো কিভাবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে ডাটাবেজে এগুলো চলে গেল। অর্থাৎ ওয়েব এনাবল ডাটাবেজের মৌলিক উপাদানগুলো হলো সার্বক্ষণিক ইন্টারনেট কানেকশন, একটি ওয়েব সার্ভার, একটি ফায়ারওয়াল, অ্যাক্টিভ অ্যাপ্লিকেশনটিকে সরবরাহ করার জন্য ওয়েব পেজ ও সফটওয়্যার সমূহ। অর্থাৎ আমাদের যে ডেটাগুলো আমরা এখানে ইনপুট দিচ্ছি সেগুলো ইন্টারনেট কানেকশন মাধ্যমে আমাদের ওয়েব সার্ভারে জমা হয়ে যাচ্ছে। ওইখানে ফায়ারওয়াল থাকে একটি অ্যাপ্লিকেশনটি সরবরাহের জন্য, এই সফটওয়্যারগুলো কাজ করে, অর্থাৎ অনেকগুলো সফটওয়্যার এখানে কাজ করে। RDBMS অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টেবিলগুলোতে কি সম্পর্কযুক্ত? এই সম্পর্কযুক্ত ডাটাবেস সিস্টেম হলো ডাটাবেস RDMS বা এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটি হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য ও সেই তথ্যগুলো পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় জটিল প্রোগ্রামের সমষ্টি। ডাটাবেজের এখানে অর্থাৎ RDMS এর সাহায্যে ফাইল তৈরি, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডাটাবেস ও ডাটাবেস ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে দায়িত্ব পালন করে। রিলেশনাল ম্যানেজমেন্ট প্রোগ্রাম একাধিক ডাটা টেবিল, কোয়েরি ফর্ম, রিপোর্ট ইত্যাদি
থাকতে পারে, অর্থাৎ অনেকগুলো টেবিলের সাথে অনেকগুলো ডাটার সাথে কোয়েরি করা যায় এবং এগুলোর রিপোর্ট তৈরি করা যায়। ডাটাগুলো এক জায়গায় সংরক্ষণ করলে সব জায়গায় ডাটাগুলো অ্যাক্সেস করা যায়। রিলেশনাল ডাটাবেস মডেল হলো আধুনিক ডাটাবেস টেকনোলজির ভিত্তি। রিলেশনাল ডাটাবেস মূলত পুরো ডাটাবেসকে বিভিন্ন লজিক্যাল ইউনিটে বিভক্ত করে। প্রতিটি লজিক্যাল ইউনিট হলো একটি টেবিল। প্রতিটি টেবিলের অনেকগুলো ফিল্ড থাকতে পারে, তবে প্রত্যেকটি টেবিলে একটি কি থাকা বাঞ্ছনীয়, তাহলেই সবগুলো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার তোমাদের জন্য একটি মূল্যায়ন প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, HTTP ব্যবহৃত হয় ক্লায়েন্ট সার্ভার ডাটাবেজে, ডিস্ট্রিবিউটেড ডাটাবেজে, ওয়েব এনেবল ডাটাবেজে। এই তিনটির মধ্যে কি তিনটি না যে কোনো একটি? কোনটি হবে সেটি আমরা একটু দেখে নিই। এক না, অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার ডাটাবেজ না, এবং 1, 2ও না, 1, 2, 3 তাও না। এটি হচ্ছে মূলত ওয়েব এনেবল ডাটাবেস, অর্থাৎ HTML হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল মূলত ইন্টারনেট ভিত্তিক কাজ করে, তাই এটা ওয়েব এনেবল ডাটাবেস, যেখানে ওয়েবের দরকার হয়, অর্থাৎ ইন্টারনেটের প্রয়োজন হয়। এরপরে মূল্যায়নের জন্য আর 5টি প্রশ্ন রাখা হয়েছে। আশা করি তোমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা জানো। এখন ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, এতক্ষণে তোমরা জেনে গেছো। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কে, তাও তোমরা জেনে গেছো। ডিবিএ বা ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর, যেটা আমরা এতক্ষণ দেখেছি, জেনেছি। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, তাও তোমরা সর্বশেষ জেনেছো। আশা করি এই 5টি প্রশ্নের উত্তর তোমাদের জানা আছে। এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটা হচ্ছে, তোমার কলেজের জন্য একটি ডাটাবেসে কি কি সুবিধা দিবে তার আলোকে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে, অর্থাৎ একটি ডাটাবেস থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠান কি সুবিধাগুলো পেতে পারে তা উল্লেখ করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ পর্যন্ত সবাইকে অশেষ ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পাঠ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে নিরাপদেই থাকবে। সবার জন্য শুভকামনা রইল।